কলকাতা, কলকাতা মানেই তো তৃণমূল, আর তৃণমূল মানেও কলকাতা। আপনারা যদি একবার ভেবে দেখেন, কলকাতাও নয়, তৃণমূল আসলে দক্ষিণ কলকাতার দল। দলটির মালিক মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমবার জিতেছিলেন যাদবপুরে, তারপরে দক্ষিণ কলকাতা মানে কলকাতা দক্ষিণ লোকসভা আসন, তারপর ভবানীপুর। এই যে শুধু তিনি কেন, যদি দেখি ভাইপো বাবু তিনি কলকাতা দক্ষিণের। আবার যদি আমরা রাজ্যের মন্ত্রীদের দিকে তাকাই, তাহলে বেশিরভাগই হচ্ছে কলকাতা দক্ষিণ প্রথম সারির মন্ত্রীরা, এবং বাকি যেটুকু আছে সেটাও কলকাতার মধ্যে, এবং ক্ষমতায় আসা সেটাও প্রথমে কলকাতা পুরসভা, তারপরে আস্তে 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 সরকার, এবং 15 বছর ক্ষমতায় থাকা। এই 15 বছর ক্ষমতায় থাকার পর কলকাতার চিত্রটা ঠিক কেমন? 11টা যে আসন আছে কলকাতায়, তার মধ্যে কোনটা কার? এ নিয়েই প্রতিবেদন। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন কলকাতার 11টা কেন্দ্রে কোথায় কেমন ভয় তৃণমূলের জন্য এবং বিজেপির জন্য কোথায় কতটুকু আশার আলো দেখা যাচ্ছে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দখলে রেখেছে, এবং কলকাতা পুরসভা নির্বাচনে অনেকেই বলেন, এবং আমরা চোখেও দেখেছি, গায়ের জোরে যেভাবে একের পর এক ওয়ার্ড দখল রেখেছে, তাতে মুষ্টিমেয় কিছু ওয়ার্ড বিরোধীদের রয়েছে। সেটাও থাকতে দিতে চায় না। কলকাতাকে বরাবরই বিরোধী শূন্য করতে চেয়েছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। কিন্তু এটা করতে গিয়ে যে তলায় মাটিটা নরম হয়ে গেছে, সেটা তিনি খেয়াল করেননি। এবার বিধানসভা নির্বাচনের আগে তাই কলকাতার 11টি আসনই, হ্যাঁ আমি আবার বলছি, কলকাতার 11টি আসনই তৃণমূলের কপালে ভাঁজ ফেলছে। প্রত্যেকটা নিয়েই চিন্তা আছে। জয় হয়তো মিলবে বেশিরভাগ আসনেই তৃণমূলের, কিন্তু কোনো জায়গাতেই জয়টা সহজ হবে না, এমন অঙ্ক তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখুন, ভবানীপুর নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তবুও একবার, যেহেতু ওটা ভিআইপি কেন্দ্র, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী দাঁড়ান এবং তাকে চ্যালেঞ্জ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী, তাই ভবানীপুর তো একটু ছুঁয়ে যেতেই হবে কলকাতার কথা বলার সময়। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই ভবানীপুর বিধানসভা থেকে 8,297 ভোটে এগিয়েছিল। ফলে অঙ্কের হিসাবে ভবানীপুরে এসআইআর বাতিলের পর খুবই কঠিন অবস্থা আমাদের সততার প্রতীকে। দেখুন, এসআইআর বাতিল ভোটের সঙ্গে তৃণমূল প্রার্থী 40,000 ভোটে পিছিয়ে আছেন। কেন জানেন? গত বিধানসভা নির্বাচনকে যদি আমরা হিসেবের মধ্যে ধরি, তাহলে ভবানীপুরে তৃণমূলের জয়ের যে ব্যবধান, তার থেকে অনেক বেশি বাদ গিয়েছে ভোটারের নাম এসআইআর এর ফলে। 2021 সালের বিধানসভায় পরে তো মুখ্যমন্ত্রী ওই আসন থেকে নন্দীগ্রামে লজ্জাজনক হারের পর এখান থেকে বড় বোনের কাছে দাঁড়িয়ে অনেক ভোটে জিতেছিলেন উপনির্বাচনে। কিন্তু যদি 2021 বিধানসভা ভোট ধরি, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 28,414 ভোটে। এবার 5 বছর আগের জয়ের ফারাক, সেটাকেই যদি ধরে নেওয়া হয় এতটা থাকবে, এসআইআর এর পর তৃণমূলের সঙ্গে বাতিল ভোটের যে পরিমাণ, সেটা 20,000-এর ওপরে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লড়াই দেওয়ার সময় কতটা চাপে আছেন আপনারা একবার ভাবুন। এমনিতে দেখুন, ভবানীপুর কেন্দ্রে প্রথমে যখন নাম ঘোষণা হলো ওই ভোটার তালিকার, তখন বাদ গিয়েছিল 44,787, পরে আরও 3,893, ফলে সব মিলিয়ে বাদ গিয়েছে 48,680 নাম। এবারে কলকাতায় যে 11টা আসনই আসলে তৃণমূলের জন্য চিন্তার কারণ, কপালে ভাঁজ ফেলছে, সেটার একটা অঙ্ক দেখুন। 2021 সালে গতবারের বিধানসভা নির্বাচনে 11টা আসনেই তৃণমূল জয় পেয়েছিল, কিন্তুটা হচ্ছে গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা হয়, তাহলে 9টি কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। দুটি হলো আপনার জোড়াসাঁকো
ও শ্যামপুকুর এই দুটো কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। এবার সব থেকে সংখ্যালঘু কেন্দ্র কলকাতা বন্দর, একবারে ওদিকে জনাব ফিরহাদ হাকিমের আসন, অনেকবার জিতেছেন, তিনি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী, এবারেও তিনি সেখানে প্রার্থী। সেখানের অবস্থাটা কেমন? সেখানে প্রথমেই বাদ গিয়েছিল 63,730 জনের নাম, একদম প্রথম দফায়। এরপরে বিচারাধীন থাকা নাম থেকে বাদ গিয়েছে 3,893। এই দুই পর্বে মোট বাদ গিয়েছে 77,000, সংখ্যাটা ভাবুন, 77,125 ভোটারের নাম কাটা গিয়েছে। এবার যদি আমরা দেখি বিধানসভা ভোটে গতবার 21 সালে কত ভোটে জিতেছিলেন ফিরহাদ হাকিম, তিনি জিতেছিলেন 68,554 ভোটে। এমনকি গত লোকসভা ভোটেও এই বিধানসভা থেকে তৃণমূল লিড পেয়েছিল 42,893 ভোটের। কিন্তু এবারে যে এখান থেকে 77,000-এর বেশি নাম বাদ গিয়েছে, এবং এটা তো মানতেই হবে এবার হিন্দু ভোট অনেকটাই একজোট হচ্ছে। এর ফলে বন্দর আসন হয়তো ফিরহাদ হাকিমই জিতবেন, কিন্তু সহজ নয় জয়টা, কারণ জয়ের ব্যবধানের থেকে অনেকটা বেশি নাম বাদ চলে গিয়েছে। এর যদি একটা বড় অংশ তৃণমূল পেয়ে থাকে, পেয়েছেই, ছাপ্পা জাল মৃতের নামে ভোট তো আর বিজেপি দিতে পারেনি বন্দরে, সেই ভোটটার যদি হিসেব করা হয় তাহলে কিন্তু খুব চিন্তা। কলকাতা তো দুটো লোকসভা, একটা কলকাতা দক্ষিণ এবং একটা কলকাতা উত্তর। কলকাতা দক্ষিণের মধ্যে পড়ে হচ্ছে বালিগঞ্জ, রাসবিহারী, কলকাতা বন্দর এবং ভবানীপুর। আর কলকাতা উত্তরে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর এবং মানিকতলা ও কাশীপুর বেলগাছিয়া। এই যে 11টা, এই 11টা মিলিয়ে প্রথম দফায় একেবারে প্রথমে যখন নাম বাদ যাচ্ছে তখন বাদ গিয়েছিল 6,74,396টি নাম প্রথমে বাদ গিয়েছিল, তারপরে আরো বাদ গেছে। এবার এই রাজ্যে এসআইআরের যে দুটো পর্ব, তারপরে যে অঙ্ক কষা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 11টি কেন্দ্রে তৃণমূল প্রায় সব কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করলেও লোকসভা নির্বাচনে, যদি গত লোকসভা নির্বাচনের নিরিখে আমরা দেখি, দুটো আসনে পরাজয় এবং প্রত্যেকটা আসনেই কিন্তু তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান খুব কম ছিল, খুবই কম। বালিগঞ্জ এটাও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত আসন, এখানে উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জিতেছিলেন। এবার দেখুন 2021-এ সুব্রত মুখোপাধ্যায় এই আসন থেকে 75,000-এর মতো ভোটে জিতেছিলেন, কিন্তু পরে লোকসভা নির্বাচন যখন হচ্ছে 2024 সালে, সেই ভোটের নিরিখে এখানে তৃণমূল এগিয়ে ব্যবধান দাঁড়ায় 56,000-এর। আর বালিগঞ্জে মোট যে প্রার্থীর নাম বাদ গিয়েছে সেটা এই যে 56,000 থেকে অনেকটা বেশি, এখান থেকে বাদ গিয়েছে প্রায় 71,000 ভোটারের নাম বাদ গিয়েছে। একই অবস্থা যদি আমরা রাসবিহারীর দিকে তাকাই, রাসবিহারীও তৃণমূলের বরাবরের শক্ত ঘাঁটি, এখান থেকে বাতিল হয়েছে প্রথমে 47,525 নাম, পরে বিচারাধীন থেকে বাদ গেছে 5,006 জন, মানে সব মিলিয়ে 42,519 ভোটারের নাম বাদ গিয়েছে। তাহলে রাসবিহারীতে গত লোকসভা নির্বাচনের নিরিখে, আপনাদের বলি, আমরা বলছিলাম না 9টায় তৃণমূল এগিয়েছিল, রাসবিহারীতে তৃণমূল এগিয়েছিল মাত্র 1,691 ভোটে। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল কত? 21,000 ভোটে। আর লোকসভা নির্বাচনে তার ঠিক 4 বছর বাদে ব্যবধানটা কমে 1,691 হয়ে যায়। মনে রাখতে হবে, এই যে বালিগঞ্জ, রাসবিহারী, এগুলোকে নিয়ে আলোচনা করছি না, এখানে অনেক আবাসন, এবং আবাসনের ভোটাররা এতদিন ভোট দিতে পারতেন না, তারা বাড়ি থেকে বেরোতে পারতেন না। এবার তাদের আবাসনে ভোট দেওয়ার সুযোগ হবে এবং তারা ভোট দিতে পারবেন, এই সাহসটা নির্বাচন কমিশন দেখাচ্ছে। ফলে এই বালিগঞ্জ মুসলিম অধ্যুষিত বলে কিছুটা চিন্তা কম, কিন্তু রাসবিহারী নিয়ে তৃণমূল বেশ চাপে। এবার আপনাদের বলি
যে কলকাতার চৌরঙ্গি, এই চৌরঙ্গি 2024 সালে তৃণমূল এগিয়েছিল 14,653 ভোটে, আর 21-এ জিতেছিল, এখান থেকে নয়না বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 45,000-এর বেশি ভোটে। এই যে ভোটটা তৃণমূলের কমেছে, চৌরঙ্গিতে 45,000 থেকে ব্যবধানটা নেমে হয় 14,000, কিন্তু এবার এখান থেকে নাম বাদ গিয়েছে প্রায় 85,000 ভোটারের। 84,977 জন ভোটারের নাম এই চৌরঙ্গি থেকে বাদ গিয়েছে, মানে 10,000 বিচারাধীন ভোটারের নাম তারপরে আবার বাদ গেছে। ফলে সব মিলিয়ে না চৌরঙ্গি আসন তৃণমূলের কাছে বেশ চাপের। জিততে পারবে কিনা, বিজেপি জিতবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু যে ভোটে 2024-এ তৃণমূল এগিয়েছিল তার দ্বিগুণের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। অর্ধেক ভোটও যদি আমরা ধরে নিই যে তৃণমূল দিতে পেরেছিল, তাহলেই কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে চৌরঙ্গির মতো শক্তিশালী, তৃণমূলের শক্তিশালী আসন। এবার আসি মানিকতলা আসনে। মনে রাখতে হবে কলকাতার মানে মধ্য কলকাতায় সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা কিন্তু রাজাবাজার। সেই রাজাবাজার হচ্ছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে। সেই মানিকতলায় বাদ পড়া ভোটারের মিলিত সংখ্যাটা হচ্ছে 42,603, মানে 2 দফায় যে বাদ গেছে 42,603। আর এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়েছিল মাত্র 3,575 ভোটে, আর বাদ গিয়েছে কিন্তু 42,603 নাম। এবার যদি আমরা গত বিধানসভা ভোটের হিসেব ধরি, তাতেও তৃণমূল এগিয়েছিল 20,000 ভোটে, মানে জিতেছিল 20,000 ভোটে, আর কিন্তু বাদ গিয়েছে 42,603 নাম। তার মানে বুঝতে পারছেন তো যে যত নাম বাদ গিয়েছে তার অর্ধেক যদি তৃণমূল দিয়ে থাকে তবে এখানেও কিন্তু ড্র। আর যদি আমরা লোকসভা ভোটের নিরিখে হিসেব করি তাহলে তৃণমূল কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এই মানিকতলা আসনে। এরপর কলকাতার জোড়াসাঁকো ও শ্যামপুকুর, এই দুটো বিধানসভায় গত লোকসভায় বিজেপি প্রথমটাতে 7,000-এর মতো আর পরেরটায় 1,500-এর ব্যবধানে বিজেপি এগিয়েছিল গত লোকসভা নির্বাচনের নিরিখে। বিধানসভা নির্বাচনে অবশ্য এই দুটো কেন্দ্রেই তৃণমূল জিতেছিল। জয়ের ব্যবধান ছিল জোড়াসাঁকোতে 12,743 আর শ্যামপুকুরে 22,520। কিন্তু এখানেও একটা কিন্তু, এসআইআর-এর পর জোড়াসাঁকোতে ভোট বাতিল হয়েছে 76,524। শ্যামপুকুর বিধানসভায় বাতিল কত হয়েছে 44,693। তার মানে বুঝতে পারছেন তো, জিতে থাকলেও যে যে আসনের কথা বলছি সর্বত্র যদি ধরে নেওয়া হয় অর্ধেক ভোট, যে নাম বাদ গিয়েছে তার অর্ধেক ভোট শাসক দল করিয়ে থাকতে পারে, তবে কিন্তু এই আসনগুলোয় হার নিশ্চিত বলে মনে হচ্ছে। আর লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা হয়, কারণ লোকসভাও তো সেই পুরনো ভোটার তালিকাতেই হয়েছিল, তাহলে কিন্তু তৃণমূল পর্যুদস্ত হতে চলেছে এই দুই আসনে। একই রকম অবস্থা এন্টালি বিধানসভা কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 58,176। 58,176। তৃণমূল এই কেন্দ্রে জিতেছিল 58,000 ভোটে, কিন্তু 2 বছর আগে লোকসভায় তৃণমূল এগিয়েছিল 29,000 ভোটে। তার মানে লোকসভাতেও যদি 58,000 ভোটারের অর্ধেকটা তৃণমূল দিয়ে থাকতে পারে যাদের নাম বাদ গিয়েছে, তাহলে কিন্তু এখানেও তৃণমূল সমান সমান জায়গায় রয়েছে বিজেপির সঙ্গে। বেলেঘাটা কেন্দ্রে বাতিল হয়েছে 66,000 ভোটারের নাম, 66,000। তৃণমূল গত বিধানসভায় জিতেছিল 67,000 ভোটে। সুতরাং তৃণমূল বলতে পারে যে এখানটায় আমরা ভালো জায়গায় রয়েছি। সত্যি তাই, বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল তুলনামূলকভাবে অনেকটা ভালো জায়গায় রয়েছে, কারণ এখানে লোকসভা নির্বাচনেও তৃণমূল 46,000 ভোটে এগিয়েছিল, সেখান থেকে বাদ গিয়েছে 66,000। তো 66,000-এর অর্ধেক যদি হয় 33, তাহলে তৃণমূল এগিয়ে রয়েছে 13,000 ভোটে। এটা কিন্তু লোকসভা এবং বিধানসভা, আপনারা বলবেন যে ভোট আলাদা নিরিখে হয়,
কিন্তু গত লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মোদি হাওয়া কাজ করেনি। গত লোকসভা নির্বাচন কার্যত বিধানসভা ভোটের মতো করেই হয়েছিল। সব মিলিয়ে একটা জায়গা স্পষ্ট যে তৃণমূলের যে আঁতুড়ঘর, তৃণমূলের যে মানে শৈশবের ক্রীড়াঙ্গন, যৌবনের তপবন, সেটা কি বার্ধক্যের বারাণসী হতে চলেছে? জানা নেই। কারণ এই আসনগুলো বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে তার মধ্যে একটি দুটি ছাড়া সব জায়গায় সমান সমান অবস্থা না, চারটিতে তৃণমূল রীতিমতো পিছিয়ে রয়েছে। বিজেপি কি পারবে? পারবে কি বিজেপি? দ্বিতীয় দফায় ভোট রয়েছে কলকাতার 11টা আসনে, ফল 4 মে। আমাদের সেই দিন অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে এটা ঠিক যে নিজ ভূমেই চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।